দুদিন চোখের পাতা এক করতে পারেনি শঙ্করবাবু। আজ সবেমাত্র নিজের মেয়েকে দাহ করে ফিরে একটু বিছানায় গা এলিয়েছিলেন, এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই ওপাশ থেকে ভেসে আসে, আমি 5 মিনিটে আসছি কাকু। বিছানা ছেড়ে উঠেই তাড়াতাড়ি গিয়ে শঙ্করবাবু নিজের বসার ঘরে গিয়ে বসেন। মিনিট 5 মধ্যেই একজন অল্প বয়সী মেয়ে শঙ্করবাবুর বসার ঘরে উপস্থিত হন। তাকে দেখে যেন একটা আশার আলো ফুটে ওঠে শঙ্করবাবুর মুখে। ঘরে যে মেয়েটি ঢুকলেন তিনি শঙ্করবাবুর একজন ছোটবেলার বন্ধুর মেয়ে, এই শহরের নামকরা আইনজীবী মোহনা সেনগুপ্ত। তিনি ঢুকেই বললেন, ফোনটা পেয়ে সোজা এয়ারপোর্ট থেকে আপনার বাড়িতেই এলাম। আমাকে এবার সবটা বলুন, কিভাবে এত কিছু হয়ে গেল। তার আগে বলুন, কাকিমা কেমন আছে এখন? তোর কাকিমা খুব অসুস্থ, মেয়ের ওইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেনি এখনো। বারবার অচেতন হয়ে যাচ্ছে, ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে গেছে, ঘুমাচ্ছে, ছেলে ওর পাশেই আছে। বেশ, এবার বলুন কি হয়েছিল আপনার মেয়ের সাথে, সবটা খুলে বলবেন, কিচ্ছু লুকাবেন না, চিন্তা করবেন না। দোষীরা অবশ্যই উপযুক্ত শাস্তি পাবে। নিজেকে একটু গুছিয়ে নিয়ে শঙ্করবাবু বলতে শুরু করে, রিটায়ার হওয়ার পর থেকে সকালে হাঁটতে যাওয়াটা এখন ওনার রোজ দিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ওনার ছেলে গিয়ে খবর দেয় তার দিদি খুব অসুস্থ, নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে, তারা যেন দ্রুত যায়। এটা তার জামাইবাবু কিছুক্ষণ আগেই তাকে ফোনে বিষয়টি জানিয়েছে। কিছুক্ষণ সময়ের মধ্যেই সপরিবারে ওনার জামাইবাবু বলা নার্সিংহোমে পৌঁছান শঙ্করবাবু। গিয়ে দেখেন ডাক্তার ততক্ষণে জানিয়ে দিয়েছেন তার মেয়েকে বাঁচানো যায়নি। অতিরিক্ত ঘুমের ওষুধ একসাথে খাওয়াই মূলত মৃত্যুর কারণ। আপনার জামাই কি পণের জন্য চাপ দিত? মোহনা জানতে চায়। জানি না মা, আমার মেয়ে দিশা সেই নিয়ে কোনো দিনও কথা বলেনি। আমার জামাইয়েরও কিন্তু কোনো অভাব নেই, বড় চাকরি করে, মেয়ে সুখে থাকবে বলেই তো বিয়েটা দিয়েছিলাম, আর ওরা আমার মেয়েটাকে মেরে দিল। আপনার মেয়েকে দেখে বুঝতে পারেননি যে সে ভালো নেই? আমার মেয়েটার পোস্টমর্টেম রিপোর্টেও লেখা ঘুমের ওষুধ খাবারের জন্যই মৃত্যু। মৃত শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু ওর মনে যে এত আঘাত ছিল সেটা তো রিপোর্টে এলো না। তুমি দোষীদের শাস্তির ব্যবস্থা করো মা, হাত জোর করে মোহনার কাছে অনুরোধ জানায় শঙ্করবাবু। তাহলে কি মনে হয় আপনার জামাই অন্য সম্পর্কে জড়িত? এখন তো এটাই মনে হয় মা। আমি আর আমার স্ত্রী এই বিষয়টার উপর ভিত্তি করেই থানায় অভিযোগ করেছি। আমি চেষ্টা করব কাকু, আপনার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের সবাইকে শাস্তি দেওয়ার আর সত্যিটা সামনে আনার। দিদির মৃত্যুর জন্য যারা দায়ী সবাইকে তুমি শাস্তি দিতে পারবে মোহনাদি? কথাটা শুনে সবার চোখ যায় দরজার দিকে। ওদের কথার মাঝেই কখন যে দিশার ভাই সৌরভ এসে দাঁড়িয়েছে কেউ খেয়াল করেনি। মোহনার পাশে এসে বসে সৌরভ। আচ্ছা দিদি, সব অপরাধীদেরই কি সত্যিই শাস্তি হয়? মোহনা হাত রাখে সৌরভের মাথায়। কিছু কি বলতে চাও? মোহনাদি, আমার দিদির মৃত্যুর জন্য শুধু যে ওর শ্বশুর বাড়ির লোক দায়ী এমনটা নয়, এ বাড়ির লোকও দায়ী। পড়াশোনায় বরাবর ভালো ছিল আমার দিদি, ও চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, চাকরি করতে, কিন্তু বাবা চেয়েছিল নিজের রিটায়ার আগে দিদির বিয়ে দিয়ে দিতে। হয়তো এটাই মধ্যবিত্ত পরিবারের অলিখিত কারণ। দিদি ভীষণ আপত্তি করেছিল, আমি আর মাও চেষ্টা করছিলাম বাবাকে বোঝাতে, লাভ বিশেষ কিছুই হচ্ছিল না। এর মধ্যেই বাবার হঠাৎ একদিন স্ট্রোক হয় অফিস থেকে ফেরার পথেই। বেশ কয়েকদিন নার্সিংহোমে থেকে বাড়ি ফেরে বাবা। ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় বাবার একদম চিন্তা করা বারণ। এটা শোনার পর থেকে মা বাবার এই অসুস্থ হবার জন্য দিদিকেই দায়ী করতে থাকে। দিদির চিন্তায় নাকি বাবার এই অবস্থা। আমি আর দিদি দুজনেই চেষ্টা করছিলাম মা বাবাকে বোঝাতে, লাভ হয়নি। দিদি ওই বাড়ি গিয়ে পড়াশোনা করার কথা বলতেই রাজীবদা বলেছিল, মন দিয়ে সংসার করো, তোমার তো কিছুই অভাব রাখিনি, পড়াশোনা করে চাকরি করার ইচ্ছে থাকলে বিয়েটা করতে না। চেষ্টা করেও দিদি বোঝাতে পারেনি কি চেয়েছিল দিদি। টাকার কোনো অভাব ছিল না রাজীবদাদের, ওদের কোনো দাবিও ছিল না, তবে দিদিকে সম্মান করতো না। কথায় কথায় দিদিকে শুনতে হতো রাজীবদার বন্ধুদের স্ত্রীদের সবার একটা আলাদা পরিচয় আছে, কিন্তু দিদির নেই। তার জন্য নাকি রাজীবদার সম্মানে লাগে। দিদিকে একটা সুতো কিনতে গেলে নয় নিজের বাবা বা তার কাছে হাত পাততে হবে। দিদি ছোট একটা প্রাইভেট চাকরিও জোগাড় করেছিল, সেটা জানতে পেরে রাজীবদা অশান্তি করে। তার স্ত্রী একটা ছোট চাকরি করবে,
এতেও তার নাকি সম্মানে লাগবে। এমনকি এই বিষয় নিয়ে আমার বাবা মা কেউ রাজীবদা কথা শুনিয়েছিল যে আমাদের নাকি কোনো স্ট্যান্ডার্ড নেই। কোনোদিন দিদি যদি নিজের পছন্দ মতো কিছু কিনতো রাজীবদার জন্য, সেটার জন্য তাকে কথা শুনতে হতো। নিজের টাকায় কিছু কিনে দিলেও বুঝতাম, আমার টাকায় আমাকে কিছু গিফট করার দরকার নেই, এরকম কথা শুনতে হতো দিদিকে। যখন রাজীব দ্বারা এ বাড়িতে আসতো তখন আমাদের সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসতো। তারপর বাড়ি ফেরার পর দিদিকে হিসাব দিত ঠিক কত টাকা খরচ হয়েছে। জানো তো মোহনাদি, দিদির বন্ধুরা এক এক করে নিজেরা কর্মজীবনে প্রতিষ্ঠিত হচ্ছিল। দিদি তাদের সফলতার কথা শুনে খুশি হলে তাকে শুনতে হতো নিজের তো কোনো যোগ্যতা নেই, অন্যের খুশিতে খুশি হয়ে লাভ কি। এবারে এসে দিদি মাকে বোঝাতে চেয়েছিল যে সে ভালো নেই ও বাড়িতে। মা দিদিকে বলেছিল এমন কিছু করবি না যাতে তোর বাবার চিন্তা বাড়ে। দিদি কিছু না বলেই চলে গিয়েছিল। আচ্ছা মোহনাদি, অধিকাংশ বাবারা নিজের রিটায়ার আগে মেয়েকে বিয়ে দিতে চায় কেন? বাবা মা অসুস্থ হলে ছেলে মেয়ের বিয়ে দেওয়াটা জরুরি হয়ে যায় কেন? মোহনা চুপ থাকে, কারণ এই প্রশ্নের উত্তর নেই তার কাছে। কারণ আমাদের চারপাশে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে। তুমি এত কিছু জানলে কি করে সৌরভ? প্রশ্ন করে মোহনা। সৌরভ একটা ডায়েরি এগিয়ে দেয়। দিদি বরাবরই ডায়েরি লিখত। গতবার বাড়ি এসে এটা ফেলে যায়। ভুল করে বা ইচ্ছা করেই হয়তো রেখে গেছিল, যাতে এটা পড়ে দিদির মনের অবস্থা কেউ জানতে পারে। দিদির বিয়ের আগের ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, তাই আমি জানি। বাকিটা ডায়েরি পড়ে। মোহনাদি, আমার দিদি তার বন্ধুদের সহযোগিতায় আবার পড়াশোনা শুরু করতে চেয়েছিল। মানসিক চাপ থেকে মুক্তি পেতে কাউন্সেলিংও শুরু করেছিল। আমার দিদি চেয়েছিল সুন্দর একটা জীবন, হয়তো কোনো কারণে চাপটা সামলাতে পারেনি, তাই এই পথ বেছে নেয়। রাজীবদার অন্য সম্পর্ক আছে কিনা আমি জানি না, তবে রাজীবদার পরিবার, আমার বাবা মা সবাই মিলে দিদির মনটাকে খুন করেছিল, এটা আমি জানি। মোহনা বেরোতে গিয়েও থমকে দাঁড়ায়। আমি আমার মতন চেষ্টা করব সৌরভ, যাতে তোমার দিদির অপরাধীরা শাস্তি পায়। তবে তুমিই ঠিক, সব অপরাধীদের শাস্তি আইন দিতে পারে না, তারা সারা জীবন বিবেকের দংশনে মরে। মোহনা চলে যায়, কিন্তু শঙ্কর বাবুর দিকে প্রশ্ন ছুড়ে যায়, দিশার মৃত্যুর জন্য আসল দোষী কে? কলমে সোনালী মুখার্জি, পাঠে প্রতিমা মণ্ডল। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটু কমেন্ট করে যাবেন।